সবকিছু ভুলে গিয়ে এক সেকেন্ডের জন্য কোডি গ্যাকপোর মনের অবস্থাটা একবার ভাবুন তো। পার্সোনাল একটা এত বড় ট্র্যাজেডির সঙ্গে ডিল করছিলেন, আজকের ম্যাচে যে মুহূর্তে গোলটা করলেন তখন হয়তো এটাই মনে হয়েছিল যে আজকে জয়সূচক গোলটা করে ভাগ্য তাকে ট্র্যাজেডি থেকে বেরিয়ে একটা রাজা হওয়ার সুযোগ করে দিল, নায়ক হওয়ার সুযোগ করে দিল। কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি দেখলেন যে সাবস্টিটিউট করে তাকে তুলে নেওয়া হলো এবং তারপর তার দল মাঠে যেভাবে টাই ব্রেকারে ক্রাম্বল করলো, তিনি হয়তো এটাই ভাববেন যে মাঠের বাইরের মতো মাঠের ভেতরেও ভাগ্য তার জন্য একই পরিহাস লিখে রেখেছিল যে রাজা হতে হতেও সেই ফকিরই হয়ে যেতে হলো। আমরা আলোচনা করব সবকিছু নিয়ে। আপনারা দেখছেন সোহম টক্স ফুটবল, আর আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো এই ফিক্সারটা যখনই অ্যানাউন্সড হয় যে হতে চলেছে, তখনই আমরা এটা জানতাম যে রাউন্ড অফ 32-তে সমস্ত ফিক্সারগুলোর মধ্যে এটাই হয়তো সব থেকে বেশি ট্যাকটিক্যালি সুপিরিয়ার ফিক্সার হতে চলেছে, যেখানে মরক্কোর একটা এরকম সুপিরিয়ার ডিফেন্সিভ ইউনিটের এগেনস্ট নেদারল্যান্ডসের ফ্রি ফ্লোয়িং অ্যাটাকিং ইউনিটের একটা ভালো লড়াই হবে। এবং আজকের ম্যাচটাতে আমরা যেটা দেখতে পেলাম লাইন আপগুলোর দিকে তাকিয়ে, যে দুপক্ষই কিন্তু একে অপরকে বুঝে নিয়ে তার বাদে অ্যাটাক করার চেষ্টা করবে। নেদারল্যান্ডসের লাইন আপে আমরা দেখলাম ডনওয়েল ম্যাননের পজিশনটাকে স্যাক্রিফাইস করে তারা একটা বাড়তি ডিফেন্ডার নিয়ে খেললো, যেখানে নাথান একে আজকের ফার্স্ট টিমে এসেছিলেন সেই 3 অ্যাট দ্য ব্যাক শেপটাতে নেদারল্যান্ডস চলে গেল। এবং এটা আমার কোথাও একটা গিয়ে মনে হয়েছিল যে কিছুটা সেলফ এক্সপ্লেনেটরি হয়ে যায় এই জায়গাটাতেই, যে মরক্কোর মেনলি অ্যাটাকিং পোটেনশিয়ালটা নির্ভর করে আছে দুজনের উপর। একজন হচ্ছেন ডান দিক দিয়ে অবভিয়াসলি ব্রাহিম ডিয়াজ আর আশরাফ হাকিমি। এই ইউনিটটাকে যদি আমি একটা ইউনিট বলে ধরি, আর ওদিকে ইসমাইল সাইবারি বিহাইন্ড দ্য ডিফেন্স যে রানগুলো গোটা টুর্নামেন্ট জুড়ে দিয়ে যাচ্ছেন, তো তাদেরকে থামানোর জন্য যেহেতু নেদারল্যান্ডসের বাঁ দিকটা দিয়ে মিকি ভ্যান্ডেভেন খেলছিলেন, যিনি ট্র্যাডিশনালি লেফট ব্যাক নন, সেখানে একের মতো ট্র্যাডিশনাল একজন লেফট ব্যাক থাকলে তারা দুজন মিলে ডবল টিম করে এই হাকিমি আর ব্রাহিম ডিয়াজের ওভারল্যাপিং রানসগুলোকে আটকাতে পারতেন। আর সাইবাডির ক্ষেত্রে সেক্ষেত্রে ভ্যান্ডাইক অনেকটা বেশি মাত্রায় ডিল করার জন্য একটা ফ্রিডম পেয়ে যেতেন। সেই জিনিসটাই তারা হয়তো করার চেষ্টা করছিল। এবং খেলাটা যখন শুরু হলো তখন দুপক্ষই যেভাবে একে অপরকে বুঝে নিয়ে খেলার চেষ্টা করছিল, মেনলি সেট পিসগুলোকে হাতিয়ার বানানোর চেষ্টা করছিল, তাতে কিন্তু মনেই হয়েছিল যে এই খেলাটা হয়তো হলেও বা 90 মিনিটে মীমাংসা নাও হতে পারে। যদিও ওভারঅল আমার খেলাটায় মরক্কোকেই সব থেকে বেশি সুপিরিয়ার টিম বলে মনে হয়েছে। মরক্কো ওভারঅল ম্যাচে যে কটা সেভ ফোর্স করিয়েছে বার্ড ভারব্রুগেনের থেকে, আর ভারব্রুগেন নিয়ে এই কথাটা আমাকে বলতেই হবে, থ্রু আউট দ্য ম্যাচ এবং থ্রু আউট টাই ব্রেকার তিনি আজকে অনবদ্য ছিলেন। এক্সট্রা টাইমেও যে সেভটা তিনি করলেন, রাহিমির শটটা, আর ফার্স্ট হাফেও যে হেডটা তিনি সেভ করেছিলেন, সেগুলো কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপের অন্যতম শ্রেষ্ঠ সেভগুলোর মধ্যে একটা হয়ে থেকে যাবে। রীতিমতো যদি আজকে কারুর জন্য নেদারল্যান্ডসের খারাপ থেকে লেগে থাকে, তাহলে সেটা তার জন্যই হয়তো লাগছে। আর মরক্কোর ক্ষেত্রে যে জিনিসটা আমরা খেয়াল করে দেখলাম, যে মরক্কো মোরাললেস আজকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে তাদেরকে শুধুমাত্র একটা গতে বাঁধা ডিফেন্সিভ টিম বলে কিন্তু ফেলে রাখা যাবে না। তারা যেভাবে বলটাকে নিয়ে প্রোগ্রেস করছিল, যেভাবে অ্যাটাকিং প্লেয়ারগুলো আর কি বারবার উইং থেকে সরে এসে মিডফিল্ডে এসে মিডল করিডোর দিয়ে কম্বাইন করে অ্যাটাক করার চেষ্টা করছিল, সেগুলো কিন্তু দেখে রীতিমতো প্লিজিং লাগছিল। মরক্কো এই জিনিসটা খুব ভালোভাবেই জানতো যে ক্রিসেন্সিও সামারভিলকে কিছুতেই স্পেস দেওয়া যাবে না, কারণ ওয়েস্ট হ্যামের এই উইঙ্গার এবার ওয়ার্ল্ড কাপেও যে খেলাটা বারবার খেলেছেন, তার স্পিডটা যেভাবে নেদারল্যান্ডস বারবার অস্ত্র বানিয়েছে, তাকে সেই জায়গাটা দেওয়া যাবে না। আর ব্রায়ান ব্রবির মতো একজন ফিজিক্যাল স্ট্রাইকার, যিনি টিমে আসার পর নেদারল্যান্ডসের খেলার স্ট্রাকচারটাই অনেকটা পাল্টে গেছে, তাকেও কিন্তু তারা কেউ স্পেস দিতে চাইছিলেন না, যাতে বক্সের মধ্যে তিনি ফ্রিলি মুভমেন্ট করতে পারেন। যদিও সেকেন্ড হাফে এক্স্যাক্টলি যখন গোলটা হলো, তখন এটা দেখা গেল জাস্ট একটা মুভমেন্ট, যে গ্র্যাভেনবার্চ পাসটা রিলিজ করলেন সামারভিলকে, আর সামারভিল পেসে নিজের সঙ্গে দুজন ডিফেন্ডারকে টেনে নিয়ে গেলেন, আর সেখান থেকে যখন তিনি ক্রসটা করলেন, তখন ওখানে গ্যাকপো রীতিমতো ফাঁকায় দাঁড়িয়েছিলেন এবং তার পক্ষে বলটা প্লেস করে দেওয়া কিন্তু এমন কোনো ব্যাপার ছিল না। বোনো এগিয়ে এসে অ্যাঙ্গেলটা ছোট করার চেষ্টা করলেন বটে, বাট গ্যাকপো খুব ইজিলি বলটাকে তার উপর দিয়ে প্লেস করে দিলেন। আর তার বাদেই আমার মনে হয় যে এবারে বিশ্বকাপের হয়তো শ্রেষ্ঠ মুহূর্তটা আমরা কোথাও একটা দেখে ফেললাম। গ্যাকপো সম্পর্কে আমরা সবাই জানি, যে সোশ্যাল মিডিয়াতে এই আপডেটটা আমরা সবাই পেয়েছি, যে তিনি তার হবু সন্তানকে হারিয়েছেন। তার স্ত্রী সন্তান সম্ভব ছিলেন, কিন্তু আনফরচুনেটলি তাদের নিয়ম মানে যে সন্তান আসার কথা ছিল, তিনি আর কি পৃথিবীর আলো দেখবেন না। তো অটোমেটিক্যালি এটা একটা খুবই ইমোশনাল মোমেন্ট হয় যে কোনো প্যারেন্টের জন্যই। আজকাল মেন্টাল হেলথ বা এই ওরিয়েন্টেড ব্যাপারগুলো নিয়ে চারিদিকে এত চর্চা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে গ্যাকপো যে আজকের ম্যাচটায় খেললেন এবং ওই মুহূর্তে গোলও করলেন, এটা কোথাও একটা গিয়ে তার ইমেন্স ক্যারেক্টারকেই প্রমাণ করে। আজকের ম্যাচের ফলাফল যাই হোক, যদি একজন কাউকে হিরো বাঁচতে হয়, তাহলে সেটা অবভিয়াসলি গ্যাকপোকেই বাঁচতে হবে বলে আমি মনে করি।
তো সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তখন সমস্ত টিমমেটরা তাকে এসে যেভাবে জড়িয়ে ধরলো, তিনি ইমোশনাল হয়ে পড়েছিলেন। সেটা কিন্তু সত্যিই প্রমাণ করে যে একটা টিম যখন এরকমভাবে প্লেয়ারের পাশে দাঁড়ায়, যে এরকম একটা ঘটনা যে কারোর জীবনেই ঘটতে পারে এবং সেটা যে কতটা ডেভাস্টেটিং হয়ে যেতে পারে, সেখানে সমগ্র টিমের সঙ্গটা পেলে অন্তত কিছুক্ষণের জন্য দুঃখটা ভুলে থাকা যায়। কারণ খেলার মাঠের থেকে বড় পালসের জায়গা তো আর অন্য কিছু নেই। তো সেখানে দাঁড়িয়ে যদি কিছুটা হলেও নিজের মানে সেই হৃত সেই কনফিডেন্সটাকে বা সেই মোমেন্টামটাকে এভাবে রিডিসকভার করা যায়, যেখানে কয়েক সেকেন্ডের জন্য সেই কষ্টটাকে ভুলে থাকা যায়, তার হয়তো সবথেকে বড় বিকল্পটা এই খেলার মাঠটাই হতে পারে, সেটাই প্রমাণিত হলো। আর ঠিক যখনই মনে হচ্ছিল যে ঈশ্বর হয়তো এরকমই একটা স্ক্রিপ্ট তার জন্য লিখেছেন যে আজকের ম্যাচের পরে সমগ্র মিডিয়া জুড়ে শুধু গ্যাকপো নিয়েই আলোচনা হবে, ঠিক সেই মোমেন্টে একটা ল্যাপস অফ কনসেন্ট্রেশন হলো ভার্জিল ভ্যান ডাইকের। তিনি ওখানে বলটাকে মিট করতে পারলেন না। সেমসরাইন টালবির একটা সুন্দর ক্রস থেকে ইসাডিও ভেটটা করে সংযুক্তি সময়ের দ্বিতীয় মিনিটে 1-1 করে দিলেন। এবং আল্টিমেটলি খেলাটা সেই যেখানে যাওয়ার সেই ভবিতব্য সেখানেই নিয়ে গেল এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমে যাওয়ার পর আমরা সবাই জানতাম যে দুটো দল একটু ঘর বাঁচিয়ে খেলবে, তারা হয়তো সেরকমভাবে রিস্ক নাও নিতে পারে। আর দুটো টিমই এক্স্যাক্টলি সেই টাইপের চেঞ্জগুলো করার চেষ্টা করছিল, যে চেঞ্জগুলো তাদেরকে টাই ব্রেকারে একটা অ্যাডভান্টেজ দেবে। যারা ভালো পেনাল্টি মারেন তাদেরকে নামানোর একটা চেষ্টা করা হলো। যদিও গ্যাকপোকে তুলে নেওয়ার ডিসিশনটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ আমি অলওয়েজ মনে করি এই ধরনের একটা ম্যাচে যেখানে তার জীবনে একটা এরকম ঘটনা ঘটে গেছে, সেখানে একজন খেলোয়াড় অনেক বেশি বাড়তি মোটিভেশন নিয়ে খেলেন, তাদেরকে মাঠে লাস্ট মোমেন্ট অব্দি রেখে দিলে সেটা সমগ্র টিমের জন্যই একটা বিশাল বড় ইন্সপিরেশনের কাজ করে আর কি। সেখানে তাকে তুলে নেওয়াটা কোথাও একটা গিয়ে বড্ড অকওয়ার্ড লাগলো, এবং আলটিমেটলি তাকে তুলে নিয়ে যাকে নামানো হলো তিনিও তো সেই পেনাল্টিটা মিসই করলেন, জাস্টিন ক্লাইভার্ট। তো স্বাভাবিকভাবেই এগুলো তো কোথাও না কোথাও গিয়ে একটা ফ্যাক্টর হয়ে যায় বলে আমি মনে করি। টাই ব্রেকারে যখন খেলাটা গেছিল, যেটা অলওয়েজ বলা হয় যে এমন কোনো টিম যারা এর আগে ওয়ার্ল্ড কাপের এরকম মঞ্চে টাই ব্রেকার সাকসেসফুলি জিতেছে, তাদের ক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্টেজের একটা জায়গা হয়ে যেতে পারে, বা যারা হেরেছে তাদের জন্য ডিসঅ্যাডভান্টেজের জায়গা হয়ে যেতে পারে। নেদারল্যান্ডসের এই ভয়ানক তথ্যটা তো রয়েইছে যে বিগত যে দুটো ওয়ার্ল্ড কাপে তারা পার্টিসিপেট করেছে, 2014 আর 2022, দুবারই তারা টাই ব্রেকারে হেরেছিল আর্জেন্টিনার কাছে, সেভাবেই তাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়। আর আজকেও সেটার অন্যথা হলো না, যে টাই ব্রেকারে প্রত্যেকটা পেনাল্টি যেগুলো হলো, এখানে আমি ক্রেডিটটা দেবই বোনোকে। বোনো যেভাবে গোলের মধ্যে দাঁড়িয়ে মুভমেন্ট করে স্ট্রাইকারদেরকে কনফিউজ করার চেষ্টা করছিলেন পেনাল্টি মারার আগে, সে জিনিসটা কিন্তু দেখে আমার খুবই ভালো লাগলো, যে কোনোই সামনে গিয়ে তর্কাতর্কি করে ভিজিবলি বা ভার্বালি ইন্টিমিডেট করে মানে স্ট্রাইকারকে পুট অফ করার চেষ্টা নেই, বাট গোল লাইনের মধ্যে দাঁড়িয়ে গোলকিপারের একটা নিজস্ব যে নিয়ম কানুন আছে তার মধ্যে দাঁড়িয়ে থেকেই তিনি যেভাবে অপোনেন্টকে কনফিউজ করার চেষ্টা করলেন, আর শটগুলো যেভাবে বাঁচালেনও, যেটা লাস্টে তিনি সামারভিলের শটটা সেভ করলেন, সেগুলো কিন্তু সত্যি অত্যন্ত ক্রুশাল হয়ে যায়। ভারব্রুগেনও যথেষ্ট চেষ্টা করেছেন নিজের মতো করে। একটা শট তো অ্যাকচুয়ালি মানে রাহিমির যে শটটা ছিল সেটা তো সেভ করতে গিয়েও বগলের তলা দিয়ে গোলে চলে গেল হচ্ছে গোলে, এগুলো সত্যিই ফ্যাক্টর হয়ে যায়, খুব খারাপও লাগার কথা এখানে। তবে আলটিমেটলি যেটা বলবো, যে দুটো টিমই টাই ব্রেকারে অত্যন্ত বাজে কিছু পেনাল্টি মেরেছে, সেখানে দাঁড়িয়ে একটা টিমকে যেহেতু জিততেই হতো, সেখানে লাস্টে ব্যাপারটা সাডেন ডেথ হয়ে যায়, আর সেখানে নার্ভটা লাস্টে মরক্কোই ধরে রাখলো, সেটা একদিক দিয়ে ভালো। তবে এখানেই আমার আবার প্রশ্নটা চলে আসছে নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের দিকে, যে আপনি কেন পেনাল্টি মারতে আসবেন না? এখন প্রসঙ্গটা উঠবে যে 2022 সালের টাই ব্রেকারে আর্জেন্টিনার সঙ্গে তিনি পেনাল্টি মিস করেছিলেন। এবার আমার কথা হচ্ছে যে সেটা তো হতেই পারে, সেটা তো পেনাল্টি তো সে বড় বড় ফরওয়ার্ডরা মিস করেন। ওয়ার্ল্ড কাপের ইতিহাসে তো সব থেকে বেশি পেনাল্টি মিস করার রেকর্ড লিওনেল মেসিরই রয়েছে। তা বলে আর্জেন্টিনার কোনো খেলা যদি শুট আউটে যায় বা ডিসাইসিভ মোমেন্টে আর্জেন্টিনা একটা পেনাল্টি পায়, তাহলে কি মেসি বাদ দিয়ে অন্য কেউ পেনাল্টি মারবেন? মারবেন তো না। এটাই লিডারশিপ, এটাই হচ্ছে একটা টপ প্লেয়ারের লক্ষণ। তো সেখানে দাঁড়িয়ে আপনি একটা পেনাল্টিও কেন নেবেন না, এই জিনিসটা তো আমি বুঝতে পারলাম না। যে ইয়ং প্লেয়ারদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, টিম্বার যাচ্ছেন, সামারভিল যাচ্ছেন, সেখানে আপনার মতো একটা সুপার সিনিয়র প্লেয়ার কেন এই ঝুঁকিটা নেবে না? এইটা নিয়ে কিন্তু সত্যিই প্রশ্নচিহ্ন উঠে যাওয়া উচিত বলেই আমি মনে করি। কারণ যদি আপনি এই কথাটা বলেনও, আগেরবার আমি পেনাল্টি মিস করেছিলাম তাই এবার নেইনি, এবার কিন্তু মানুষে এটাই বলবে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার কেন সাহস করে এগিয়ে এলো না। তো এই জিনিসগুলো সত্যিই কোথাও একটা গিয়ে ফ্যাক্টর হয়ে যায়। আর কি বলবো এটাকে নিয়ে? নেদারল্যান্ডস আর মরক্কোর এই খেলাটার মধ্যে অলওয়েজ একটা 50-50 জায়গা এই কারণেই ছিল, যে নেদারল্যান্ডসের যেটা চিরকালীন সমস্যা, যে একবার যখন নকআউট রাউন্ড শুরু হয়ে যায়, প্রেসারের মোমেন্টে চাপ খেয়ে তাদের বটল করার অভ্যাস চিরকালীন। তো সেইখানে দাঁড়িয়ে আজকেও সেটার অন্যথা হলো না। যতদিন না নেদারল্যান্ডস এই নিজস্ব হীনমন্যতা কাটিয়ে বেরোতে পারবে, যতদিন না তারা বড় টিম থেকে শুরু করে প্রত্যেকটা এরকম টাইপের টিম যাদেরকে নকআউটে খেলবে, তাদের চোখে চোখ রেখে নিজেদের খেলাটা খেলতে পারবে, ততদিন অবধি কিন্তু তাদের কাছ থেকে ভালো কিছু
কিছু এক্সপেক্ট করা যায় না। টিমটা কিন্তু সত্যিই ভালো, যথেষ্ট ভালো ভালো অপশন আছে তাদের কাছে অ্যাটাকিং পার্সপেক্টিভে, ডিফেন্সিভ পার্সপেক্টিভে। স্পেশালি ডিফেন্সিভ পার্সপেক্টিভের প্লেয়াররা তো প্রত্যেকজন মানে মারাত্মক। আজকে আশরাফ হাকিমিকে মিকি ভ্যান্ডেভেন যা একখানা ট্যাকেল করলেন, ওরকম ট্যাকেলগুলো তো আমি মনে করি বিশ্বের প্রত্যেকটা ফুটবলিং স্কুলে একটা ম্যানুয়াল হিসেবে দেখানো উচিত অ্যাসপায়ারিং ডিফেন্ডারদের, যে এরকমভাবে বলটাকে ট্যাকেল করতে হয় ঠান্ডা মাথায় বক্সের মধ্যে। কিন্তু আলটিমেটলি ওই সেই একই কথা বলার, যে যদি রেজাল্টটা আপনার ফরে না যায় তখন এগুলো কিন্তু মেয়ার একটা কনসোলেশন প্রাইজ হয়েই থেকে যায়, এর থেকে বেশি আর কিছু হয় না। তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড লাগছে নেদারল্যান্ডসের এই অবস্থাটা দেখে। আর স্পেশালি গ্যাকপোর জন্য খারাপ লাগছে, কারণ আজকের ম্যাচটা বা এই টুর্নামেন্টটা তার কাছে একটা এই পার্সোনাল লসটা থেকে বেরিয়ে আসার জায়গা হতে পারতো, কিছুটা সেটাকে ভোলার জায়গা হতে পারতো। মেরামতি তো এই ধরনের জীবনে সম্ভব নয়, বাট বেরিয়ে আসার জায়গা হতে পারতো। সেটাও আলটিমেটলি তার টিম তাকে প্রোভাইড করতে পারলো না, তিনি গোল করে এগিয়ে দেওয়ার পরেও। একই দিনে জার্মানি আর নেদারল্যান্ডস আউট হয়ে গেল, ব্রাজিলও আরেকটুর জন্য বেরিয়ে যাচ্ছিল। অবশ্যই বিশ্বকাপের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় অঘটনের দিন আজকে হয়ে রইল, এবং রাউন্ড অফ 32-তে যে আরও বেশ কিছু সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করে নেই সেটাই বা গ্যারেন্টি দিয়ে কে বলতে পারে। প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ, কারণ নকআউটের প্রেশার কিন্তু আচ্ছো কা নীন্দ হারাম কার দেতা হয়, সেটাই বলার। আজকেও সেই জিনিসটাই দেখা গেল, তাই প্রত্যেকটা ম্যাচের দিকেই আমার মনে হয় নজর রাখা উচিত। আর বড় টিম শুধুমাত্র একটা মানে মাঝারি সাইজের বা ছোট টিমকে খেলছে বলে বড় টিমটা 4-5 গোলে জিতবে, এরকম অলীক ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এসে আমাদের মনে হয় মেরিটে পাউন্ড ফর পাউন্ড সেই ম্যাচে কি হচ্ছে সেটা দিয়ে জাজমেন্ট করাটাই ভালো হবে। মানে প্রিভিউর দিকে না গিয়ে হয়তো রিভিউ করাটাই অনেক বেশি বেটার অপশন, যদি নিজেকে না আমরা বোকা প্রমাণ করতে চাই। কারণ ফুটবল এমনই একটা খেলা, স্পেশালি বিশ্বকাপ ফুটবলের নকআউট রাউন্ড, সেটা কিন্তু বারবার ভালো ভালো সুপার পণ্ডিতদেরকে বোকা বানিয়ে দেয়, সেখানে আপনি আমি তো সাধারণ সমর্থক। এনিওয়েজ, আপনারা কমেন্টে জানান যে আপনাদের কি মনে হয় নেদারল্যান্ডসের এই ভরাডুবির পেছনে অ্যাকচুয়াল কারণটা কি? ওখানে গ্যাকপোকে তুলে নেওয়া বা ভার্জিল ভ্যান ডাইকের পেনাল্টি না মারতে আসা, এগুলোই কি কোথাও একটা গিয়ে ফ্যাক্টর হয়ে গেল? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর মরক্কোরও এই যে স্বপ্নের উড়ানটা চলছে গতবারের বিশ্বকাপ থেকে শুরু করে, সেটা কি আদৌ কেউ থামাতে পারবে? থামালে কারা থামাতে পারে বলে আপনাদের মনে হয় সেটাও জানাবেন। আপনারা দেখছিলেন সোহম টক্স ফুটবল, যেখানে ফুটবলটাকে শুধু দেখা হয় না, ফুটবলটাকে বাঁচা হয়। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে নেবেন। আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলস পিপল। সবাই ভালো থাকবেন। সুপ্রভাত, শুভরাত্রি বলাটা ভুল। অ্যান্ড পিস।